রেলওয়ে অ্যাসপিরেন্ট আছো সেই সব প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু দারুণ একটি সুখবর, কারণ রেলওয়ে JAA রিক্রুটমেন্ট 2024, যে মানে হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের ব্যাপারে তোমাদের কমপ্লিট একটা ইনফরমেশান আমি দেব। যে ইনফরমেশনের মধ্যে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে অ্যাপ্লাই ডেট থেকে শুরু করে এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী, যোগ্যতা কী লাগবে অর্থাৎ কোয়ালিফিকেশান কী লাগবে, ঠিক আছে, কোয়ালিফিকেশান কী লাগবে, এজ কি প্রয়োজন, প্রত্যেকটি তথ্য অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এটি কিন্তু তোমাদের জন্য একটা দারুণ অপরচুনিটি। প্রত্যেকে স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তোমাদের রেলওয়ে JAA রিক্রুটমেন্ট 2024, এখানে তোমরা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের ভ্যাকেন্সি 2019-এ টোটাল ভ্যাকেন্সি ছিল 3924টি, 2024-এ 4556টি মতো এক্সপেক্টেড শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে। ওকে, এখানে তোমাদের যে পোস্টগুলো দেখো, এই যে আন্ডারে মানে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের আন্ডারে যে দুটি পোস্ট আছে, একটি পোস্ট হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক এবং দ্বিতীয় পোস্টটি হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এই দুটি পোস্ট কিন্তু আছে এবং এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন 18 থেকে 33 বছর হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পাশের যে পোস্টে আবেদন করবে তাদের জন্য 18 থেকে 33 বছর, এবং যারা গ্র্যাজুয়েশনের যে পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে 18 থেকে 36 বছর। গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টের জন্য 18 থেকে 36 বছর। ওকে, তো এবার দেখো তোমাদের যোগ্যতা কি প্রয়োজন। যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা অ্যাকাউন্টস ক্লার্কের জন্য আবেদন করতে পারবে, এবং যারা গ্র্যাজুয়েশন করেছো তারা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারবে। যারা গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু দুটো পোস্টের জন্যই আবেদন করতে পারবে, মানে অ্যাকাউন্টস ক্লার্কের জন্যও আবেদন করতে পারবে আলাদাভাবে এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের জন্যও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো পরবর্তী আমরা দেখে নিই পরবর্তী কী আছে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আবেদন মূল্য তোমরা জানো রেলওয়ে যেরকমভাবে অ্যাপ্লিকেশন রুল আছে সেই অনুযায়ী তোমাদের UR এবং OBC যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। SC ST PWBD এবং ওমেন ক্যান্ডিডেটরা 250 টাকা মতো আবেদন মূল্য দেবে। তো তোমরা যে যেরকম রিফান্ড পলিসি আছে, রেলওয়ে যেরকম রিফান্ড পলিসি যেরকম আছে সেই অনুযায়ী তোমরা কিন্তু 250 টাকাটাই কিন্তু SC ST PWBD এবং ওমেন ক্যান্ডিডেটরা রিফান্ড পেয়ে যাবে, এবং যারা UR ক্যান্ডিডেট, OBC ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেট তারা 400 টাকাটা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, CBT 1 দেওয়ার পরে। এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু indianrailways.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে জোন সিলেক্ট করে। তো চলো পরবর্তী আমরা দেখে নিই। পরবর্তী হচ্ছে জব প্রোফাইল। দেখো JAA এর পোস্টে তোমাদের জব প্রোফাইল কি থাকবে। ঠিক আছে, অ্যাকাউন্টস ক্লার্ক বা JAA পোস্ট যাই বলো না কেন এদের জব প্রোফাইল কিন্তু সেমই থাকে। তো এখানে দেখো যে প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের কিপিং অ্যাকাউন্টস টাইপের তোমাদের কিন্তু কাজ করতে হবে। সেটেলমেন্ট অফ ক্লেম, তারপরে হচ্ছে ইন্টারনাল চেক দ্য ট্রানজাকশান ইনক্লুড দ্য রিসিভ এবং এক্সপেন্ডিচার, কোথায় কোন খাতে কত খরচা হচ্ছে তার রিসিভ করা এবং সেটা তোমার ট্রানজাকশানগুলোকে মেনটেন করার দায়িত্ব কিন্তু JAA থাকে। এবার এই JAA এর আন্ডারে কিন্তু যে অ্যাকাউন্ট ক্লার্ক যেগুলো থাকে সেই অ্যাকাউন্টস ক্লার্ক কিন্তু এই JAA এর আন্ডারে কিন্তু কাজ করে। ঠিক আছে, এরপরে কি বলছে যে কলিং টেন্ডার, যে বিভিন্ন যেসব টেন্ডারের যে কাজগুলো হয় সেই টেন্ডার রেলওয়ে যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের যেসব টেন্ডারের কাজগুলো হয় সেগুলোও কিন্তু মেনটেনেন্সের দায়িত্ব কিন্তু এই JAA এর থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের ম্যানেজিং বাজেট রুলস, যেগুলো সব ডিপার্টমেন্ট যেসব রুলস আছে সেই অনুযায়ী বাজেটারি কন্ট্রোল সেটাকে মনিটরিং করার দায়িত্ব থাকে। ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে বিভিন্ন রিপোর্ট, ইনভেন্টারি ম্যানেজমেন্ট, কিপিং রেকর্ড, এগুলো কিন্তু ডাটা কালেকশনের কাজগুলো করতে হয়, এবং চেকিং এনি ফিনান্সিয়াল ইরেগুলেটরিজ, তারপরে অ্যাড্রেসিং গ্রিভেন্স রিলেটেড টু ফাইন্যান্স, অর্থাৎ বিভিন্ন তোমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে কাজগুলো থাকে সেগুলোর কিন্তু তদারকির দায়িত্ব কিন্তু এই JAA থাকে। তো চলো পরবর্তী আমরা দেখে নিই। পরবর্তী হচ্ছে প্রমোশন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। তোমরা অনেকেই জানো
প্রমোশন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। কারণ প্রথমে তুমি জয়েন করলে ধরো গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট, ঠিক আছে, আমি গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট দিয়ে প্রথমে বলছি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, ঠিক আছে। এবার যদি আমি উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্ট, সেক্ষেত্রে হচ্ছে তোমাদের অ্যাকাউন্টস ক্লার্ক, আমি এখানে লিখে দিচ্ছি অ্যাকাউন্টস ক্লার্ক, ওকে। তো এই অ্যাকাউন্টস ক্লার্ক থেকে তুমি উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্ট অ্যাকাউন্টস ক্লার্ক থেকে প্রমোশন পেয়ে তুমি JAA হবে, মানে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট হবে। আর যারা গ্র্যাজুয়েশন করেছো তারা তো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদেই তোমরা নিযুক্ত হবে, এবং সেখান থেকে তোমরা প্রমোশন হয়ে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টে প্রমোশন পেয়ে যাবে, এবং অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট থেকে তোমরা জুনিয়র অ্যাকাউন্টস অফিসার হবে, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার থেকে তোমরা সিনিয়র অ্যাকাউন্টস অফিসার হবে, সিনিয়র অ্যাকাউন্টস অফিসার থেকে তোমরা ডেপুটি চিফ অ্যাকাউন্টস অফিসার হবে, এবং ডেপুটি চিফ অ্যাকাউন্টস অফিসার থেকে তোমরা অ্যাডিশনাল ফাইন্যান্স অ্যাডভাইজার হবে, ঠিক আছে। অর্থাৎ এই যে AFA এইটা কিন্তু তোমাদের গেজেটেড পোস্ট, ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের গ্রেজেটেড পোস্ট। তো এই পোস্টে কিন্তু তোমরা যদি নিযুক্ত হও বা এই পোস্টে যদি তুমি প্রমোশনে হয়ে যদি চলে যাও, তাহলে তুমি কি একজন গ্রেজেটেড অফিসার কিন্তু হয়ে গেলে, ওকে। তো চলো পরবর্তী আমরা দেখে নিই। পরবর্তী হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশানের মধ্যে অন্যতম সেটা হচ্ছে তোমাদের এজ কি থাকতে হবে। দেখো এজের ব্যাপারটা তোমাদের আগে ব্যাপারটা ক্লিয়ার করে দিই। দেখো 18 থেকে 33 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, আমি এটা গ্র্যাজুয়েশন পোস্ট যাদের আছে তাদের ক্ষেত্রে বলছি, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে 3 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন ফর কোভিডের জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ এই এজটা তোমাদের বর্ধিত হয়ে 18 থেকে 36 বছর হয়ে যাবে যারা গ্র্যাজুয়েশন লেভেলের পোস্টে আবেদন করবে, অর্থাৎ JAA পোস্টের জন্য আবেদন করবে, ঠিক আছে। এটি আমি UR ক্যান্ডিডেট, EWS ক্যান্ডিডেটদের কথা বলছি। তুমি যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি 5 বছর এর ওপর রিল্যাক্সেশন পাবে, এবং OBC হলে তুমি 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। আর যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, মানে হচ্ছে তোমরা অ্যাকাউন্টস ক্লার্কের জন্য আবেদন করবে, ঠিক আছে, অ্যাকাউন্টস ক্লার্কের জন্য আবেদন করবে, তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। তবে এই এজ বর্ধিত হয়ে 3 বছর, যেহেতু তোমাদের কোভিডের জন্য রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, তো 18 থেকে 33 হয়ে যাবে। এখানেও কিন্তু SC STরা 5 বছর রিল্যাক্সেশন পাবে, এবং OBCরা 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং যেরকম PWBD ক্যান্ডিডেটরা যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম রিল্যাক্সেশন পায়, সেরকম রিল্যাক্সেশন পাবে। তো পরবর্তী দেখে নিই। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। যারা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য আবেদন করবে, তাদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। তুমি যে কোনো শাখায়, সেটি তুমি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে তুমি জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট মানে JAA পোস্টের জন্য তুমি যোগ্য, ঠিক আছে। এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন টাইপিং। তোমাদের কিন্তু টাইপিং টেস্ট হবে, যেখানে তোমাদের ইংলিশে নয় টাইপ করতে পারো, না হলে তুমি হিন্দিতে তুমি কম্পিউটারে টাইপ করতে পারো, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তুমি টাইপ করতে পারবে। পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাকাউন্টস ক্লার্ক। দেখতে পাচ্ছ অ্যাকাউন্টস ক্লার্ক, এখানে যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অবটেন অ্যাটলিস্ট 50% এগ্রিগেট মার্কস নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সে তুমি আর্টস থেকে হও, সায়েন্স থেকে হও বা কমার্স থেকে হও, যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার নিয়ে যদি পাস করে থাকো, তুমি যদি UR ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি EWS ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার প্রয়োজন। আর তুমি যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের 50%-এর নাম্বার না পেলেও কিন্তু চলবে, তোমরা জাস্ট উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানেও কিন্তু তোমাদের কম্পিউটার টাইপিং টেস্ট হবে, ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমরা টাইপ করতে পারবে। তো চলো পরবর্তী আমরা দেখে নিই। পরবর্তী হচ্ছে তোমাদের বেতন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। আমি যে পোস্টের জন্য যেহেতু এই তোমাদের ইনফরমেশান দিচ্ছি, আমি যে পোস্টগুলো তোমাদের বলছি, তো এখানে দেখো তোমাদের বেসিক পে তোমরা দেখতে পাচ্ছ লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা, এবং DA তোমাদের বেসিক পের ওপর কিন্তু 50% তোমাদের DA থাকছে, ডিয়ারনেস অ্যালাউন্স, সেটা হচ্ছে 14,600 টাকা। আর হচ্ছে HR যেটা পাচ্ছ 2,920 টাকা। টোটাল তোমরা ZCT-তে যেটা পাবে 46,720 টাকা, ঠিক আছে। আর তুমি যদি অ্যাকাউন্টস ক্লার্কের জন্য, মানে যেটা উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্ট,
তো সেক্ষেত্রে তুমি কিন্তু বেতন এর তুলনায় কম পাবে, সেখানে তোমরা প্রায় 34,000 টাকা মতো তোমরা বেতন পেয়ে যাবে। ঠিক আছে, যারা উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্ট অ্যাকাউন্টস ক্লার্কের জন্য আবেদন করবে, আর যারা গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট যে জন্য আবেদন করবে তারা 46,720 টাকা মতো বেতন পেয়ে যাবে। ওকে, তো চলো পরবর্তী আমরা দেখে নিই পরবর্তী কী আছে। পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে তোমাদের CBT 1 হবে, তারপরে তোমাদের CBT 2 হবে, তারপরে তোমাদের কম্পিউটার তোমাদের টাইপিং টেস্ট হবে। ঠিক আছে, এরপরে তোমাদের ডিভি মেডিকেল হবে। তো চলো পরপর স্টেপ অনুযায়ী আমরা দেখে নেব কি কি আছে এখানে তোমাদের। তো এখানে দেখো তোমাদের প্রিলি এক্সাম তোমাকে প্রথমে বসতে হবে। এই প্রিলি এক্সামে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 40 কোশ্চেন 40 মার্কসের হবে, ম্যাথামেটিক্সের ওপর তোমাদের 30 কোশ্চেন 30 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ওপর হচ্ছে 30 কোশ্চেন 30 মার্কসের তোমাদের হবে, যেখানে তোমাদের 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 90 মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ, 90 মিনিট তোমরা সময় পাবে, এবং যারা PWBD যারা ক্যান্ডিডেট তারা 120 মিনিট তারা সময় পাবে। ঠিক আছে, অর্থাৎ তোমাকে কিন্তু স্পিড বাড়াতে হবে, তার জন্য কিন্তু প্র্যাকটিস বেশি করে করতে হবে। যত ভালো প্র্যাকটিস করতে পারবে তাহলেই কিন্তু এখানে স্কোর কিন্তু ভালো করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমরা বাংলাতে কিন্তু কোশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলাতে পেয়ে যাবে, এবং আরও অন্যান্য ভাষাও কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, যে কোনো ভাষা তোমরা আবেদন করার সময় সিলেক্ট করতে পারবে। আর নেগেটিভ মার্কিং অবশ্যই আছে, 1/3 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 3টে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। তো পরবর্তী যেটি থাকবে সেটা হচ্ছে তোমাদের মেন এক্সামে বসতে হবে। প্রিলি এক্সাম কমপ্লিট করার পরে তারপর তোমরা মেনের জন্য পরীক্ষায় বসবে। তো এবার দেখো মেন এক্সামে যেটা থাকছে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস 50 কোশ্চেন 50 মার্কস, ম্যাথামেটিক্সে থাকবে 35 কোশ্চেন 35 মার্কস, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35 কোশ্চেন 35 মার্কস, 120 কোশ্চেন 120 মার্কসে পরীক্ষা হবে, কিন্তু সময়টা কিন্তু একই রয়ে গেল, মানে 1.5 ঘন্টা সময় 120 মিনিট, 120টা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। অর্থাৎ বুঝতে পারছো, যত ভালো প্র্যাকটিস করবে, চেষ্টা করবে কোনো বাজার থেকে কোনো বই নিয়ে এসে প্র্যাকটিস করার। কিরণ পাবলিকেশনের অনেক বই আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, বা অনেক অনলাইন বিভিন্ন জায়গায় কিন্তু প্র্যাকটিস সেট পাওয়া যায়। ঠিক আছে, তোমরা সেখান থেকেও কিন্তু প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো এই প্র্যাকটিস যত তুমি করবে, মেনের জায়গাটাও কিন্তু তোমাকে ভালো স্কোর কিন্তু রাখতে হবে, কারণ এই মেন এক্সামের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে। ফাইনাল মেরিট কিন্তু মেন এক্সামের ভিত্তিতে হবে। প্রিলি যদি ভালো হয় তাহলে তোমাদের মেনও কিন্তু ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের সময় যেটা দেয়া আছে, এবং যারা PWBD ক্যান্ডিডেট তারা 120 মিনিট এখানেও সময় পাবে, এবং 1/3 নেগেটিভ মার্কিং এখানেও কিন্তু থাকবে। অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু পাবে। তো পরবর্তী হচ্ছে তোমাদের কম্পিউটার টাইপিং টেস্ট ফর 10 মিনিটস। 10 মিনিটের জন্য তোমাদের কম্পিউটার টাইপিং টেস্ট নেওয়া হবে, যেখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট শুড বি অ্যাবল টু 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ বুঝতে পারছো যে প্রতি মিনিটে 30টি শব্দ টাইপ করতে হবে তোমাদের ইংলিশে, আর যদি তুমি হিন্দিতে টাইপ করো তাহলে 25টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। এবার একটা প্রশ্ন তোমাদের থাকবে যে স্যার এই যে এডিট টুলগুলো, এগুলোকে কি, বা স্পেলিং চেকের যে টুলসগুলো, এগুলো কি রিমুভ করে দেওয়া হবে? নিশ্চয়ই করে দেওয়া হবে। দেখতে পাচ্ছ যে উইদাউট এডিটিং টুল, মানে ব্যাক পেজটাকে তোমার তুলে দেবে, তারপরে হচ্ছে স্পেলিং চেকের যে ফেসিলিটি যেই জায়গাগুলো আছে সেগুলোও কিন্তু সেই বাটনগুলোকে তোমাদের তুলে দিয়ে, মানে সেগুলো কোনো রকমভাবে অ্যাক্টিভ থাকবে না। ঠিক আছে, সেই রকমভাবে কিন্তু তোমাদের টাইপিং করতে হবে। এবার হচ্ছে তোমাদের PWBD যারা ক্যান্ডিডেট আছো তাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার আমাদের কি টাইপিং দিতেই হবে? দেখো তোমাদের ক্ষেত্রে কিন্তু ছাড় আছে, বলছে PWBD ক্যান্ডিডেট ক্যান অপ্ট ফর দ্য টাইপিং স্কিল টেস্ট এক্সেমশন প্রোভাইডেড দে দ্য সাবমিট দ্য এক্সেমশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের কিন্তু তার জন্য এক্সেমশন সার্টিফিকেট কিন্তু স্টিপুলেটেড যে টাইম থাকবে তার মধ্যে কিন্তু সাবমিট করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের PWBD ক্যান্ডিডেটদের এই ব্যাপারে কিন্তু ছাড় থাকবে। ঠিক আছে, তো আশা করি এগুলো তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে সবথেকে লো ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে এই C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। একদম নির্দ্বিধায় থাকো, না তোমার কালার ব্লাইন্ডনেস টেস্ট হবে,
ঠিক আছে, কালার ব্লাইন্ড টেস্ট হবে না, তোমার কোনো ফগ টেস্ট হবে, ঠিক আছে, না তোমার কোনো বাইনোকুলার টেস্ট হবে, ঠিক আছে। তো এই রকম কোনো টেস্টই কিন্তু হবে না, কারণ সব থেকে লো ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এখানে বলছে ডিস্টেন্স ভিশন 6/12, মানে একটি চোখে 6/12, এবং একটি চোখে যদি তোমার দৃষ্টিশক্তি নাও থাকে তাহলেও কিন্তু চলে যাবে, মানে তাহলেও হবে, কোনো অসুবিধা কিন্তু নেই। এবং নিয়ার ভিশনের জন্য যেটা বলা হয়েছে 0.6 কম্বাইন্ড উইথ অর উইদাউট গ্লাস, অর্থাৎ চোখে চশমা পরে অথবা না পরে, এখানে কিন্তু কোনো চশমার পাওয়ারের যেমন 4 ডায়োপ্টার থাকে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, সে -5 হোক -6 হোক, ঠিক আছে, আপ টু -8 এরকম মনে হয় চলে যায়, কোনো অসুবিধা কিন্তু ক্রিয়েট করে না, ঠিক আছে। এবং তোমাকে একটা কিছু পড়তে দেবে, সেটা কিন্তু তোমাকে পড়তে হবে, তো সেটা তুমি যত মোটা ফ্রেমের চশমাই হোক না কেন, গ্লাসের চশমা হোক না কেন, কোনো অসুবিধা কিন্তু হবে না, একদম নির্দ্বিধায় C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে তোমাদের কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। তো পরবর্তী আমরা দেখে নিই পরবর্তী কী আছে। পরবর্তী হচ্ছে তোমাদের এক্সামিনেশন ফিজ, যেটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেছি যে 500 টাকা মতো এক্সামিনেশন ফিজ, এটা কিন্তু UR ক্যান্ডিডেট, EWS ক্যান্ডিডেট এবং যারা OBC মেল ক্যান্ডিডেট তারাই দেবে, ঠিক আছে। এবং 400 টাকাটা পরবর্তী সময় তোমরা রিফান্ড পেয়ে যাবে, এবং 250 টাকাটা দেবে PWBD ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, SC ST মাইনরিটি কমিউনিটি, আর হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, তারাই কিন্তু 250 টাকাটাই কিন্তু পরবর্তী সময় রিফান্ড পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটাকে তোমাদের ক্লিয়ার করলাম। এবার হচ্ছে তোমাদের একটা প্রশ্ন যে স্যার কবে ভ্যাকেন্সি আসবে, মানে কবে এই বিজ্ঞপ্তিটা আমরা দেখতে পাবো, কবে থেকে আমরা আবেদন করতে পারবো, মানে তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই ডেটের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই মাসেই এর বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে। জুলাই 2024-এর মধ্যেই কিন্তু তোমাদের শর্ট নোটিফিকেশান প্রকাশিত হবে, যেটা NTPC-র মাধ্যমে তোমরা দেখতে পাবে। NTPC-র মধ্যেই কিন্তু এই পোস্টটা কিন্তু ইনক্লুডেড থাকে, 12 পাস পোস্ট এবং তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট, যেটা তোমাদের ইনক্লুড থাকবে, ঠিক আছে।